বৈশাখ মাস, যে প্রকৃতি দিন দিন যেন তাপ বাড়ছে। 40 থেকে 45 ডিগ্রি উষ্ণতা সকলে প্রায় জর্জরিত হয়ে পড়েছে। শহরের কিছু মানুষের বাড়িতে এসি আছে, তাই আরামে আছে সকলে, কিন্তু গ্রামের বেশিরভাগ মানুষদেরই নাজেহাল অবস্থা। এই গরমে বাড়ির ভেতরে টেকা দায় হয়ে যাচ্ছে। মানুষ, পশু পাখি সকলেরই প্রায় একই অবস্থা। হায় হায় হায়, রৌদ্রের তাপে সমস্ত গাছগুলো ঝলসে গেল। চাষের মাটিটা ফেটে ফুটে ফাটা হয়ে গেল। পুকুরে এক ফোঁটাও জল নেই যে জল দেব। নদীটাও তো শুকিয়ে গেছে। এবারে যে কি হবে? ও ভাই, মাথায় হাত দিয়ে কি ভাবছো বলো তো? আমাদেরও চাষের এই একই অবস্থা। সব ক্ষতি হয়ে গেল ভাই। এবারে কি খাবো বলো তো? আমি তো ঠেলা গাড়িতে করে সবজি বিক্রি করতাম। এই গরমের তাপে সবজি বিক্রি করতেই পারছি না। কি যে করবো কিছুই বুঝতে পারছি না। তা যা বলেছো ভাই, আমারও তো সব সবজি ধানের গাছ নষ্ট হয়ে গেল। কি যে করা যায় কি বলো তো? ভাবছি ভাই, শহরে গিয়ে কাজ খুঁজবো, যদি কোনো কাজ পাই। দূর ভাই, কি যে বলো, কাজ খুঁজবে, কাজ পাবে, এখন তো কোনো কাজই নেই। কেউ কোনো কাজ করাচ্ছে না। 10টা থেকে 4টে অবধি তো কেউ বেরোতে পারছে না। গরমে ভালোভাবে ঘুমোতেও পারছে না, ভালো করে খেতেও পারছে না। শহরে যদি কাজ খুঁজতে না যাই তাহলে কি খাবো বলো তো ভাই? তা যা বলেছো, গরমে ঘরেই টিকে থাকা দায় হয়ে যাচ্ছে, আর বাইরে কি যে হবে। করিম আর রহিম দুজন তাদের ঘরের দিকে রওনা দিল। এদিকে করিমের স্ত্রী ঘরের বাইরে দাঁড়িয়েছিল। ঘরে যে কিছুটি নেই গো, সবকিছুই শেষ। খাবো কি বলো তো? আর তুমি কোথায় গিয়েছিলে? কি আর করবো গিন্নি, টাকা পয়সা তো সব কিছু শেষ হয়ে গেছে। সবজি গাছগুলো তো সব ঝলসে গেছে, গাছের সবজি নষ্ট হয়ে গেছে। কিছুই করার নেই গো, কোথা থেকে কি আনবো বলো তো? বড্ড খিদে পেয়েছে যে, কি যে করা যায় বলো তো? চাল ডাল তেল নুন সবকিছুই তো শেষ, সবই বাড়ন্ত। তাহলে আর কি খাবে বলো? আগে আগে আচ্ছা দাঁড়াও, বড্ড গরম গো, আগে পুকুরে গিয়ে একটা দুধ দিয়ে আসি, স্নান করে আসি, তারপর নয় ভাববো। এই বলে করিম তাদের পুকুরের দিকে চলল। পাড়ে যাওয়ার সময় করিমদের বাড়ির পাশে একটা বেল গাছ পড়ে। বেল গাছ থেকে টক করে একটা পাকা বেল মাটিতে পড়ে। করিম সেটা গুড়িয়ে নেয়। সে স্নান সেরে সেই বেল নিয়ে ঘরে ফেলে। এই দেখো গিন্নি, কি নিয়ে এসেছি, কাটিয়ে শরবত করে ফেলো। দুজনে 2 গ্লাস করে খেয়ে নি, এতেই আপাতত কিছুদিনের জন্য পেট ভরবে। শরবত করে খেয়ে ফেলে সে আর করিম। করিম আর করিম বউ সেই শরবত করে খুব আরাম পায়। আহ, কি আরাম গো! সত্যি কথা বলতে পেটটাও ভরে গেল। পরের দিন সকালবেলা করিম কাজের জন্য বের হয়, কিন্তু কাজ পায় না। দিন রাত ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে। দিন শুধু বেলের শরবত খেয়েই আছে। গাছে অনেক বেল হয়েছে। করিম ভাবে, এই বেলগুলো যদি বাজারে বিক্রি করে কিছু টাকা উপার্জন করা যেত, তাহলে সে চাল ডাল তেল নুন কিনে আনত। বাজারে যাওয়ার সময় হঠাৎই তার মনে হয় যে 1 গ্লাস বেলের শরবত খেয়ে গেলে তো ভালোই হয়। বউ, ও বউ, আমাকে 1 গ্লাস বেলের শরবত দাও তো, আমি খাই। এমন সময় করিমদের বাড়িতে মহাজন আসে। করিম মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। আরে ভাই, ব্যাপার কি বলতো? কবে টাকাটা দেবো? দেখুন না বাবু, চাষের কি অবস্থা, জমি তো একদম তো ধরতে যাচ্ছে গরমে। কিছুদিন সময় দিন বাবু, এখন টাকাটা জোগাড় করতে পারছি না। একদম ঠিকই বলেছো, কবে যে বৃষ্টি হবে কে জানে। সত্যি কথা বলতে আমিও জানি না কবে বৃষ্টি হবে। বৃষ্টিটা হলে শান্তি পাওয়া যেত। যা গরম পড়েছে, এই গরমে হাত থেকে বাঁচা যায়। আবার চাষেও আমাদের মন দিতে হবে। বৃষ্টিটা হলে তবে না চাষিরা চাষে মন দেবে। আরে বউ, আমাদের বাড়িতে প্রথম মহাজন এসেছে, ওনাকে শরবত দাও। বাবু, এই নিন বেলের শরবত। আপনাদের বাড়িতে কোনো কাজের লোক রাখবেন বাবু? আপনি আসলে কয়েকদিন আগে কাজের লোক খুঁজছিলেন তো, তাই বললাম আসলে। আসলে কাজের যা অবস্থা, ঘরে কিছু নেই বাবু। যদি কিছু আপনাদের বাড়িতে কাজ পেতাম, খুব উপকার হতো। হ্যাঁ হ্যাঁ, বলুন ভাই, তুমি ভালো কথাই বলেছো। আমার ছোট ছেলেটাকে দেখাশোনা করার জন্য একটা লোকের দরকার। তুমি তাহলে কাল থেকে আমাদের বাড়িতে চলে যাও, বেশ ভালোই হয়। দুটি বেলের শরবতটা করেছো, সেটা খুব সুন্দর খেতে। এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত সকলে খুব ভালোই লাগবে এখান থেকে। বেলের শরবতে আবার আছে অনেক খুশবু, তার সাথে অনেক পেট ভরার। এর সাথে একটু বড় মিষ্টি থাকলে আর দেখতেই হয় না।
যে কোনো শরবতের দোকানকে এই শরবত হার মানিয়ে দিত। তুমি আমাদের বাড়িতে যাওয়ার সময় 4টে বেল নিয়ে যেও তো, তবে ফ্রিতে দিতে হবে না, আমি তোমাদের অনেক টাকা দিয়ে দেবো। এই বলে মহাজন চলে গেল। এদিকে করিম বউ আর করিমের খুব আনন্দ। দেখছো গো, ভগবান মুখ তুলে তাকিয়েছে গো, এবার আমাদের কোনো অভাব হবে না। করিম বলতে বেল নিয়ে দিতে তুমি এক কাজ করো, বেল খাচ্ছি শরবত করো, গরমে খুব কষ্ট হচ্ছে। মহাজনের কথা শুনে মহাজনের বউ বেলের শরবত থেকে উঠে যায়। বেলের শরবত নিয়ে এসে মহাজনকে দিলে মহাজন সেই শরবতকে দিয়ে চুরি করে ফেলে দেয়। তুমি পারো না, রান্না বান্না করতে পারো না, না পারো তুমি একটা কাজ করো। সত্যি কথা বলতে একটা শরবত তৈরি করতে পারো না। এ করিম বউ, তুমি কি সুন্দর বেলের শরবত করো। বউ, বেলের শরবত করে এনে দাও তো, খুব কষ্ট হচ্ছে আমার গরমে, আমার বউ অনেক কিছু পারে না। এই কথা শুনে করিম বউ শরবত করতে চলে যায়। ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি করে নিয়ে আসে। সত্যি কথা বলতে মহাজনদের বাড়িতে ফ্রিজ আছে, সেই ফ্রিজে আছে বরফ। সেই ফ্রিজের বরফ চিনি আখের গুড় বেল দিয়ে খুব সুন্দর মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা শরবত তৈরি করে। মহাজন খেয়ে খুব আরাম পায়। সুস্বাদু হয়েছে, তোমার হাতে জাদু আছে গো করিম বউ। আজকে রান্নাও খুব ভালো হয়েছে। শরীরটা গরমে খুব খারাপ লাগছিল, তাই ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেয়ে খুব আরাম হচ্ছে। তবে তুমি বেলের শরবতের দোকান দিতে পারো তো, দেখবে তোমার অনেক লাভ হবে। আমাদেরও তো অনেকগুলো বেল গাছ আছে, তুমি চাইলে আমাদের বেল গাছ থেকে বেল কিনে নিয়ে দিতে পারো। সেই বেলের বাগানে গাছ আছে, নিজে বিক্রি করো, কিছু নয় টাকা আমাদের দিয়ে দিও, আর সেই টাকা থেকেই তোমার তো ঋণ শোধ হয়ে যাবে। মহাজনের এইসব কথা শুনে করিম বউ তো খুব অবাক হয়ে যায়। করিম বউয়ের মাথায় বুদ্ধিটা আগে আসেনি কেন? সেই ভাবতে ভাবতে সে বাড়ি ফিরে আসে, তার স্বামীকে সব কথা খুলে বলে। আমি যদি আগে এই জিনিসটা ভাবতাম তাহলে আমাকে কষ্ট করতে হতো না এত, বুঝলে? এই গরমে সকলে এই ঠান্ডা শরবত খেত, আরাম পেত, আর আমাদেরও কিছু ইনকাম হতো, বুঝলে? দেরি হয়েছে তো কি হয়েছে, আমার তো খালি শরবতের দোকান দিতেই পাই, কালকেই দেবো। আমাদের বাড়ি বড় রাস্তার সামনে, আমি ঘরের সাথেই শরবতের দোকান দিতে পারি, শুধু বরফ জোগাড় করতে হবে। পরের দিন সকাল সকাল করিম আর করিমের বউ মিলে বেল পেরে বেলের শরবত তৈরি করে। এই গরমে খেয়ে যাও ঠান্ডা ঠান্ডা বেলের শরবত, শরবত খেয়ে যাও, শরবত 10 টাকায় এক গ্লাস, এক গ্লাস ঠান্ডা বেলের শরবত। আরে করিম ভাই, মাত্র 10 টাকায় এক গ্লাস বেলের শরবত, দাও দাও আমাকে এক গ্লাস দাও, গরমে পুরো নাজেহাল অবস্থা হয়ে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি 10 টাকায় এক গ্লাস করে দিচ্ছি, শরবতটা এই নাও, এই দেখো কেমন হয়েছে বলো। আরে সবাইকে দাও তো শরবত, এখানে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত পাওয়া যাচ্ছে, বলে দাও সবাইকে, খেতে যে চায় সে যেন কিনে খেতে পারে, এই গরমে আরামও পাবি আর পেটটাও একটু ভরবে। করিম এদিকে বেলের শরবত বিক্রি করতে থাকে। বাবু, এই নিন, আজকে আপনার জন্য বেলের শরবত নিয়ে এসেছি, দেখুন তো খেতে কেমন। আরে বাস, তোমার হাতের বেলের শরবত খুবই দারুণ, খেতে ভীষণই টেস্টি হচ্ছে। তুমি যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা নিয়ে যেও। হ্যাঁ, আরে না না বাবু, আপনাকে টাকা দিতে হবে না। আপনি যে বুদ্ধিটা দিয়েছেন সেই বুদ্ধিটা আমরা কাজে লাগিয়ে ফেলেছি। আমরা একটা নিজস্ব শরবতের দোকান খুলেছি। সত্যি কথা বলতে ভালোই ইনকাম হচ্ছে। আমাদের একটা ইনকামের পথ বলে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই আবার এমন কি, এটা তো আমার কর্তব্য। আমরা জমিদারিতে যত প্রজা আছে সবাইকে সঠিক পথ দেখানো আর বিপদে পাশে দাঁড়ানো তো আমার কর্তব্য। এরকম মহাজন প্রত্যেক জমিদারিতেই যেন থাকে, কারণ সাধারণ মানুষের সাহায্য করা একটা মহাজনের কাজ। বিপদে আপদে সাধারণ মানুষের পাশে থাকাও তার কাজ। কিছু কিছু মহাজন আছে যারা অর্থের জন্য সাধারণ মানুষের উপর প্রচুর অত্যাচার করে, কিন্তু এই গ্রামের মহাজন ছিল খুবই ভালো মানুষ, যারা এই বিপদে পড়ে তাদের সাহায্য করে। এদিকে করিম আর করিম বউ বেলের শরবত বিক্রি করে বেশ ভালো টাকাই রোজগার করে। দিন রাত দোকানে প্রচুর ভিড় হয়। ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খাওয়ার জন্য এখানে সব জায়গা থেকে লোক আসতে থাকে এবং ভিড় করে। দেখো দেখো কত টাকা রোজগার হয়েছে দেখো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, অনেক টাকা রোজগার হয়েছে। তা বেশ ভালোই হয়েছে। এভাবে চলতে থাকলে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। মহাজন সত্যি খুব ভালো মানুষ গো, ওনার মঙ্গল হোক। কালই গিয়ে মহাজনের ঋণের টাকা দিয়ে আসবো, এতে ওনারও ভালো হবে। আর ওই টাকাতেই তো আমাদের গ্রামের উন্নতি করেন উনি। ঠিক আছে, এবার কবে বৃষ্টি হবে তারই অপেক্ষা।